আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও আফসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা ক্রমান্বয়ে একটা যুদ্ধংদেহী সমাজে প্রবেশ করেছি। মানবিক মূল্যবোধগুলো কেমন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং তার মূল্যও দিতে হচ্ছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে। তো এগুলো নিয়েই আজকে আমাদের এপিসোড, মানসিক স্বাস্থ্য, সহমর্মিতা ও মানবিক সমাজ। এবং এটা আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছে ডক্টর আহসান নাজিদ সরকার, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আমার ডানে আছেন ডক্টর রিদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর আহসান, আপনাকে দিয়েই শুরু করছি। যে এই যে আমরা বললাম মানসিক স্বাস্থ্য, মানবিক সমাজ ও সহমর্মিতা, আপনি কি আমাকে একটু বলবেন যে সহমর্মিতা এটি বলতে আসলে কি বোঝায়? সহানুভূতি, সহমর্মিতা কেমন যেন পাশাপাশি একই রকম শোনায়। ইংরেজিতেও এমপ্যাথি, সিম্প্যাথি। আপনি আমাদেরকে একটু এই সহমর্মিতা জিনিসটি বুঝিয়ে বলুন। আমরা যখন মনোবিজ্ঞানের কথা চিন্তা করি, সহমর্মিতাকে অনেক সময় সমানুভূতি বলে থাকি। এটার আবার তিনটা ভাগে আমরা চিন্তা করি। একটা হচ্ছে আমি অন্য মানুষটার দৃষ্টিভঙ্গি বুঝতে পারি কিনা, অন্য মানুষটা কি চিন্তা করছে সেটা আমি বুঝতে পারি কিনা। দ্বিতীয় হচ্ছে অন্য মানুষটা যে আবেগের মধ্যে দিয়ে যাচ্ছে সেই আবেগটা আমি বুঝতে পারি কিনা। আর সব শেষ হচ্ছে অন্য মানুষের প্রয়োজন আমি বুঝতে পারি কিনা। এই তিনটা জিনিস যখন আমি বুঝতে পারি তখন আমরা বলি যে এই মানুষটার মধ্যে সহমর্মিতা আছে। আচ্ছা, আমরা যখন সহানুভূতির কথা চিন্তা করি তখন কিন্তু এর সাথে দুঃখ কষ্টের একটা সম্পর্ক চলে আসে। সহমর্মিতার জন্য কিন্তু দুঃখ কষ্ট থাকা জরুরি না। অন্য মানুষের আনন্দও বুঝতে পারি, অন্য মানুষের রাগও বুঝতে পারি, এটা ঠিক আছে। কিন্তু আমি যখন সহানুভূতির কথা চিন্তা করি তখন প্রশ্ন চলে আসে আমি অন্য মানুষের দুঃখ উপলব্ধি করতে পারি কিনা, তার কষ্টটা অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সহানুভূতি, সহমর্মিতা, দয়া, মায়া, করুণা সবগুলোই কিন্তু আবার সামাজিক আবেগ। আমাদের কতগুলো আবেগ আছে যেগুলো সামাজিক না, সবার মধ্যেই আছে ছোটবেলা থেকে। যেমন আমরা রাগ দেখাই, আমরা ভয় পাই, সবার মধ্যেই আছে। কিন্তু এই যে সহানুভূতি, সহমর্মিতা, আমরা যখন সামাজিক মানুষ হিসাবে বড় হয়ে উঠি তখন এই আবেগগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে আসে। এগুলোর মধ্যে যেরকম কিছুটা অমিল আছে, যেমন সহমর্মিতা মানে আমরা বুঝতে পারছি কিনা, সহানুভূতি মানে দুঃখ কষ্ট অনুভব করছি কিনা, দয়া মায়া মানে হচ্ছে আমি যে দুঃখ কষ্টের মধ্যে মানুষ আছে সেটা দূর করার চেষ্টা করছি কিনা, আমি কি আচরণ করছি, কি অ্যাকশন নিচ্ছি। এটার মধ্যে মিল হচ্ছে সবগুলাই সামাজিক ইমোশন, সবগুলাই আমাদের ব্রেইন থেকে আসে এবং একটা আরেকটার সাথে রিলেটেড। ধন্যবাদ। আমরা আস্তে আস্তে আরও জানবো। ডক্টর রিদওয়ানা, আপনার কাছেও একই বিষয়ে আসছি। এই যে ডক্টর আহসান আজিজ বললেন যে সমানুভূতি, এই শব্দটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি প্রচলিত না, বাংলা ভাষায়ও খুব বেশি ব্যবহৃত হয় না। তার চাইতে আমরা এই সহমর্মিতা, কিন্তু সেটি আবার সহানুভূতির সাথে খুব একটা এই শব্দগত, উচ্চারণগত একটা পার্থক্য আছে। ইংরেজিতে যেমন সিম্প্যাথি, এমপ্যাথি দুটোই খুব কাছাকাছি একটা শব্দ। তো আপনি আপনার ভাষায় বলুন যে আমাদের তাহলে সহমর্মিতা কোনটা আর সহানুভূতি কোনটা বা সমানুভূতি কোনটা? ধন্যবাদ ডাক্তার রয়েল। সিম্প্যাথি আর এমপ্যাথি আপনি বললেন যে আসলে খুবই কাছাকাছি শব্দ, এবং যখন আমরা ইংরেজি টার্ম ইউজ করি আমরা কিন্তু সিম্প্যাথি বা সিম্প্যাথেটিক কথাটাই বেশি বলি। রাইট। আর বাংলায় সহানুভূতি, সহমর্মিতা দুটো শব্দই প্রচলিত, বাংলা একটু কঠিন। তো যদি আমরা বলি যে সিম্প্যাথি হচ্ছে সেটাই যে আমি আরেকজনের দুঃখ কষ্ট দেখলাম, সেটা দেখে আমার খারাপ লাগলো, যেটা ডক্টর আহসান বললেন যে দয়া মায়ার অনুভূতি, বা আমার মধ্যে অপর মানুষটির জন্য বা অন্য একটা অবস্থার জন্য আমার মধ্যে একটা অনুভূতির উদ্রেক হলো, সেটা হচ্ছে আমার সিম্প্যাথি বা সহানুভূতি। অন্যদিকে এমপ্যাথি হচ্ছে বা সহমর্মিতা বা সমানুভূতি, আমরা নামেই বুঝতে পারছি যে সমান, অর্থাৎ আমি ওই মানুষটার জায়গায় নিজেকে কল্পনা করে তার কষ্টটাকে অনুভব করার যে বিষয়টা, এটাই হচ্ছে সমানুভূতি। আপনি একজন মানুষকে গর্তে পড়ে যেতে দেখলেন, আপনার খারাপ লাগলো, আপনি তার জন্য একটু আফসোস করলেন, সহানুভূতি প্রকাশ করলেন। সেই গর্তে যদি আমি নিজে পড়ে গিয়ে, এটা উদাহরণ হিসেবে বলছি, এটা অবশ্যই হয়তো বাস্তবসম্মত না, কিন্তু তারপরও যেটা গর্তে পড়ে গিয়ে আমি যখন ব্যথাটা অনুভব করব তখন কিন্তু আমি সমানুভূতি অনুভব করতে পারবো, আমি তখন এমপ্যাথেটিক হব।
তাহলে এমপ্যাথি হচ্ছে ব্যক্তির অবস্থার সাথে নিজেকে অ্যালাইন করে, মানে নিজেকে ওই অবস্থায় কল্পনা করে বিষয়টাকে অনুভব করতে পারা। মানে অন্যের জুতোয় নিজের পা গলানোর চেষ্টা করা। জি, ব্যাপারটা এরকমই যে অন্যের জুতোয় পা দিয়ে বোঝার চেষ্টা করা যে কোথায় কতটুকু ফিট হচ্ছে। কতটুকু ফিট হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরও আসতে থাকবো এইসব বিষয় সম্পর্কে জানতে থাকবো। ডক্টর আহসান, তাহলে আমরা বললাম যে মানবিক সমাজ, মানসিক স্বাস্থ্য, সহমর্মিতা, তাহলে মানসিক স্বাস্থ্যে সহমর্মিতার ভূমিকাটা কতটুকু? সহানুভূতি কিংবা আমরা সহমর্মিতা যেটার কথা বলছি, এটা মানুষের খুব হায়ার লেভেলের একটা ইমোশন। আমাদের কিছু লোয়ার লেভেলের ইমোশন আছে যেগুলোকে আমরা অনেক সময় প্রাইমারি ইমোশন বলি, যেমন আমাদের দুঃখ, আমাদের রাগ, আনন্দ। আর একটা মানুষ যত বিকশিত হতে থাকে তখন তার মধ্যে উচ্চতর আবেগগুলোর প্রকাশ পায়, যেমন আমাদের রসবোধ, তারপরে নান্দনিকতা, দয়া, মায়া, করুণা, এগুলো হচ্ছে উচ্চতর লেভেলের আবেগ। এই আবেগগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অন্য মানুষের সাথে আমাদের যে ইন্টারাকশন, যে সম্পর্ক, এই আবেগগুলো এটাকে ধরে রাখে। আমাদের সমাজ জীবনের ভিত্তি কি হবে, যে আমরা কি একটা সহযোগিতাপূর্ণ সমাজে বাস করব নাকি আমরা একটা বিচ্ছিন্ন সমাজে বাস করব, এই আবেগগুলো এটা নিয়ন্ত্রণ করে। আবার আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অন্য মানুষের সাথে, আমাদের বন্ধু, আমাদের পরিবারের লোকজন, পাড়ার প্রতিবেশী, তাদের সাথে সম্পর্কের ভিত্তি কী হবে, এই আবেগগুলো সেটা নিয়ন্ত্রণ করে দেয়। এমনকি বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কী হবে তা কিন্তু মূলত এই আবেগগুলো থেকে নির্ধারিত হয়। অর্থাৎ সমাজটা কতটা কানেক্টেড থাকবে, কতটা যৌথবদ্ধ থাকবে, এটা এই এমপ্যাথি বা সহমর্মিতার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ যদি সহমর্মিতা বেশি থাকে, সমানুভূতি বেশি থাকে, সমাজটা তত বেশি কানেক্টেড থাকবে। একজন আরেকজনের জন্য আমরা যত্ন নিব, কেয়ার করব, গুরুত্ব দিব। ওকে, থ্যাংক ইউ। আর যদি তার বিপরীতটা ঘটে, তখন আমরা একজন আরেকজনকে প্রতিযোগী মনে করব, আমরা তাকে সব প্রতিযোগিতায় হারানোর চেষ্টা করব, অন্যের চেয়ে আলাদা হওয়ার চেষ্টা করব, এবং আমরা এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই ধরনের দিকে চলে যাব। আচ্ছা, তাহলে এইবার এটার সম্পূরক প্রশ্ন ডক্টর রেদওয়ানা, তাহলে আমরা কি বর্তমানে এরকম কোনো ইন্ডিভিজুয়ালিজমের যেই একটা কথা এখন গ্লোবালি শোনা যাচ্ছে, প্রত্যেকে তার নিজের মতো করে বাঁচতে চাইছি, স্বাতন্ত্র্য বোধ, এটা কি তাহলে আমাদের যেই সহমর্মিতা সম্পন্ন যে সমাজের চিন্তা আমরা করছি তার বিপরীতে যাচ্ছে? আপনার কি বক্তব্য? এটা আসলে একটা বাক্যে হ্যাঁ অথবা না দিয়ে বলাটা কঠিন, বরং এটাকে আমরা এভাবে দেখতে পারি যে আসলে আগে যেরকম মানুষ তো সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবেই বসবাস করতাম, এখনও করি। তো সমাজে যে বিষয়টা হয়, পরস্পরের সহযোগিতা ছাড়া সমাজে বসবাস করা যায় না, এবং সহযোগিতা করতে হলে, সহযোগিতার মনোভাব থাকতে হলে পরস্পরের প্রতি সহানুভূতি, সমানুভূতি দুটারই উপস্থিতি প্রয়োজন। জীবন যত অ্যাডভান্সড হচ্ছে, টেকনোলজি এখন আমরা জানি মানুষ দুনিয়াটাকে একেবারে হাতের মুঠোয় করে নিয়ে এসেছে, যার কারণে আগে যেই সামাজিকতাটা অনেক বেশি মাত্রায় প্রয়োজন ছিল সার্ভাইভালের জন্য, এখন সেটা কিন্তু একজন মানুষ চাইলেই অনেক জায়গাতেই অ্যাভয়েড করে আসতে পারেন। আপনি আগে হয়তো একটা রেস্টুরেন্টে গিয়ে খেতেন, 10টা মানুষের সাথে আপনার কথা হতো, দেখা হতো, এখন আপনি ঘরে বসেই হয়তো অ্যাপসে অর্ডার করে দিচ্ছেন। তো এইভাবে এই বিষয়গুলো আসলে তখন যেটা হয়, আমাদের কানেকশন এভাবে আমরা আইসোলেটেড হয়ে যাই। আপনি যেটা বললেন যে আমরা খুব ব্যক্তিকেন্দ্রিক, আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাই, এবং গ্র্যাজুয়ালি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষের মধ্যে কিছু কিন্তু নার্সিসিজমের ট্রেটগুলোও বাড়ছে। হ্যাঁ, আমি ভালো, আমি সবচেয়ে ভালো, হ্যাঁ আমি পারি, আমি সাফিসিয়েন্ট। তো এই বোধগুলো যখন মানুষের মধ্যে তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষ সমাজকে ইগনোর করতে শুরু করে, এবং মানুষের মধ্যে আরেকটা আচরণ খুব লক্ষ্য করা যায় যে তারা জাজমেন্টাল হয়ে যায়। তারা অন্যের আচরণ সম্বন্ধে খুব দ্রুত একটা ধারণায় পৌঁছে যায়, একটা উপসংহারে পৌঁছে যায়, এবং সেটা তাকে আরও বেশি আইসোলেট করে ফেলে। এবং এইখানে আসলে অস্বীকার করার উপায় নেই যে সোশ্যাল মিডিয়া এখানে খুবই বড় একটা ভূমিকা রাখছে যে মানুষের এই আইসোলেশন। আচ্ছা, এই বিষয়ে আমরা আরও আসবো। ডক্টর আহসান, আপনি বললেন যেটা একটা হায়ার ইমোশন, তো এটার সঙ্গে কি বুদ্ধিমত্তার সম্পর্ক আছে? যাদের বুদ্ধিমত্তা কম, তারা এই অন্যর জন্য কেয়ার করার যে গুরুত্বপূর্ণ, অন্যের প্রতি যে সহানুভূতি যে গুরুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ সমাজ গড়া যে গুরুত্বপূর্ণ, এটা তারা উপলব্ধি করতে পারে না। তারা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক বা স্বার্থপর চিন্তাভাবনা করে।
আর মানুষ যত বুদ্ধিমান হতে শুরু করে সে বুঝতে পারে যে আমি যদি উপরে উঠতে চাই বা আমি যদি ভালো থাকতে চাই, সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। সুতরাং বুদ্ধিমত্তার সাথে এমপ্যাথি, সিম্প্যাথি এগুলোর একটা বড় সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এবার এর পাল্টা প্রশ্ন আমি আপনার কাছেই করছি। যেহেতু আমাদের বলা হয় যে আমাদের বাংলাদেশে আমাদের গড় বুদ্ধিমত্তা হচ্ছে ৭৪, এরকম একটা কথা প্রচলিত আছে। অর্থাৎ সেটা স্বাভাবিক যে বুদ্ধিমত্তা তার চেয়ে অনেকটা কম। তাহলে এটার কি একটা রিফ্লেকশনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে হানাহানি বেড়ে গেছে, যেটা আমি শুরুতেই বললাম, আমরা প্রচুর জঘন্য কর্মকাণ্ড আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। শিশু ধর্ষণের মতো ব্যাপারগুলো যেন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং এগুলো কেন্দ্র করে আমাদের যে ডক্টর রিদওয়ানা বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন প্রতিক্রিয়া, এমন অনেক আপাত দৃষ্টিতে খুবই মানবিক একটা পোস্টেও খুব জঘন্য জঘন্য কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। পুরো সমাজে কেমন যেন একটা যুদ্ধংদেহী অবস্থা। এটার সঙ্গে অনেক কারণ হয়তো থাকতে পারে, আমরা সেই কারণগুলো আপনাদের কাছ থেকে জানবো। আমি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন করছি, এর সঙ্গে কি আমাদের এই কালেকটিভ বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন? আপনি আপনার কথাতেই বলছিলেন যে অনেকগুলো জিনিস আসলে এটার সাথে জড়িত। শুধু বুদ্ধিমত্তা দিয়ে আসলে এটাকে ব্যাখ্যা করা যাবে না যে বুদ্ধিমত্তা কম হওয়ার কারণে আমরা দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছি। কিন্তু এটাকে একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর যে আমরা উপলব্ধি করতে পারছি না যে সহযোগিতাপূর্ণ একটা সমাজ গড়ে তোলা কেন দরকার। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা একটা বিভাজনমূলক সমাজ গড়ে তোলার চেষ্টা করছি, আমরা একটা বিভেদমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি, এবং এই সমাজ ব্যবস্থায় হয় আমি টিকে থাকবো, নাহলে আরেকজন টিকে থাকবে, হ্যাঁ অথবা না, এর মাঝখানে কিছু নাই। তো আপনি যখন এরকম একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন, সেটা বিশ্বাসের উপর ভিত্তি করে হোক, পলিটিক্যাল আইডিওলজির উপর ভিত্তি করে হোক, বা ইকোনমিক আইডিওলজির উপর ভিত্তি করে হোক, তখন মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদ বাড়তে থাকে। বুদ্ধিমত্তার সাথে যখন এই আপনার আদর্শ, আপনার বিশ্বাস এগুলো যুক্ত হয়, তখন কিন্তু এই যে সহানুভূতি, সমানুভূতি এগুলো কমতে থাকে, এবং আমাদের মধ্যে নিষ্ঠুরতা, নির্মমতা, উদাসীনতা এই জিনিসগুলো বাড়তে থাকে। আচ্ছা, তাহলে ডক্টর রিদওয়ানা, এবার আমি আপনার কাছে আসব। এই যে আমরা শুরুতে তাহলে বললাম যে তাহলে বুদ্ধিমত্তা যে ঘাটতি থাকাটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, তাহলে এই সমাজ যে ক্রমেই একটা নির্মম হয়ে যাচ্ছে, আমাদের সহানুভূতি, সমানুভূতি আমরা ক্রমেই হারিয়ে যেতে দেখছি বলে আমরা মনে করছি। এর কারণগুলো তাহলে কি কি বলে আপনি মনে করেন? বুদ্ধিমত্তার বিষয়টি আপনি যেটা বললেন, গড় আইকিউ বাংলাদেশে আমাদের 74, তবে এই বিষয়টা অবশ্যই এখানে রোল প্লে করছে যে বাংলাদেশের মানুষের আইকিউ লেভেল বা এখানে মানুষের যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটারও একটা বড় ভূমিকা এখানে আছে, যেটা আমরা সাধারণ বুদ্ধিমত্তার পাশাপাশি আবেগীয় যে বুদ্ধিমত্তা, এই জায়গাটা একটা ঘাটতিও তৈরি হচ্ছে। তবে এটা যে শুধু বাংলাদেশের ট্রেন্ড, ব্যাপারটা কিন্তু এরকম না। গ্লোবালি দেখা গেছে যে আমেরিকাতেও একটা লার্জ স্কেল স্টাডি, সেখানে দেখা গেছে যে 1979 থেকে 2009 পর্যন্ত আমেরিকানদের এমপ্যাথেটিক ট্রেট, অর্থাৎ সমানুভূতির যে বৈশিষ্ট্য তাদের ব্যক্তিত্বে, এটা 40% কমে এসেছে। আচ্ছা, তো এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ। 40 বছরে এত বড় একটা পরিবর্তন চলে আসা। তো এটাকে আসলে এখানে একটি কারণ হচ্ছে মানুষের আবেগীয় বুদ্ধিমত্তাটা কমে যাওয়া, এটা একটা কারণ, এটাকে হয়তো নির্দিষ্ট পার্সেন্টেজে বলা যাবে না। কিন্তু এছাড়াও যেটা আছে যে এই যে গ্লোবালাইজেশন, ইনক্রিজিং প্রেশার অফ সোসাইটি, আপনি সমাজে এখন বসবাস করতে গেলে মেট্রো লাইফে আপনাকে যে পরিমাণ স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, তখন নিজের সার্ভাইভ করাটাই কিন্তু কষ্টকর, প্রধান প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন অর্থনীতির একটা চাপে থাকি আমরা। হ্যাঁ, আমাকে আর্ন করতে হবে, ইনকাম করতে হবে, আমার ফ্যামিলিকে ভালো রাখতে হবে। সেই আর্নিং সোর্সটা যে কোনো কিছু হতে পারে। খুব দুঃখজনক একটা ট্রেন্ড, এটা হয়তো পরবর্তীতে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলার সময় আমরা ডিটেলসে বলবো। সোশ্যাল মিডিয়াতে আর্নিং, তো আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আর্ন করার সোর্স হিসেবে এটাকে দেখবেন, তখন মিডিয়া হয়ে যাবে আপনার জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যা পাচ্ছেন তাই পোস্ট করছেন। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভালো মন্দের বিচারবোধটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, নষ্ট করে দেওয়ার পর সে আপনাকে শুধু আপনার সার্ভাইভালের জন্য যা প্রয়োজন তাই আপনি ইনপুট দিচ্ছেন। তো এই বিষয়গুলো এভাবে চলে আসে। আর এটা ছাড়াও যেটা হচ্ছে, পরিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগে
যৌথ পরিবার ছিল, সেগুলো ভেঙে এখন একক পরিবার হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যেও একটা একক পরিবারে যে বাবা মা ভাই বোন 4টা মানুষ, এই 4টা মানুষের একসাথে দেখা হচ্ছে না, এক টেবিলে বসে খাওয়া হচ্ছে না, পরস্পরের অনুভূতিগুলো শেয়ার করা হচ্ছে না। যখন অনুভূতি শেয়ার না হবে তখন তো একটা সন্তান শিখবে না যে একটা অনুভূতিতে কিভাবে রেসপন্স করতে হয়। দুঃখের কথা শুনলে কষ্ট পেতে হয়, আনন্দের কথা শুনলে হাসতে হয়। এই শিক্ষাগুলোই যেন আমাদের জীবন থেকে আসলে হারিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ডক্টর রিদওয়ানা। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আরও আলোচনা করব। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর আহসান, একটু আগে ডক্টর রিদওয়ানা যেটা বলছিলেন যে এখন এই মেট্রো লাইফে বা এখন সমগ্র দেশটাই বোধহয় একটা মেট্রো হয়ে গেছে। আগের মতো শহর, মফস্বল, গ্রামের যে একটা বিভাজন ছিল, এখন কিন্তু ক্রমে আমরা সেই বিভাজনটা আর দেখতে পাচ্ছি না, বা আস্তে আস্তে কেমন যেন একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগের যে নাগরিক বৈশিষ্ট্যগুলো এখন গ্রামে চলে এসছে অনেকাংশেই। তো এই যে নাগরিক জীবনে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা, ডক্টর রিদওয়ানা যেটা বললেন যে আমরা একটা সার্ভাইভাল মোডে চলে গেছি, যেখানে আমাদের গ্রোথ হবার কথা, আমাদের ফ্লারিশিং হবার কথা, তার বদলে আমরা একটা সার্ভাইভাল মোডে টিকে থাকাটাই একটা বড় সংগ্রামের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটাই কি আমাদের এমপ্যাথিকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সেই মানবিক সমাজের একটা বড় অন্তরায়? কেন এই সার্ভাইভাল মোডে আমরা গেলাম? এটা অন্যতম একটা কারণ যে আমরা আমাদের জীবনের মৌলিক যে চাহিদাগুলো বা মৌলিক যে প্রয়োজনগুলো সেটা মেটানোর জন্য একটা বড় অংশ বা বড় শক্তি বা বড় চিন্তা ব্যবহার করছি। আমাদের প্রতিনিয়ত চিন্তা করতে হচ্ছে আমাদের জৈবিক চাহিদা, খাদ্য, পানি, ঘুম, অথবা আমাদের নিরাপত্তার চাহিদা পূরণ করার জন্য। তার ফলে আমাদের যে উচ্চতর যে চাহিদাগুলো, যেমন অন্য মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা, ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, সহযোগিতা করা, কিংবা আরও হায়ার লেভেলের চাহিদা, নান্দনিকতা, এগুলা পূরণ করার দিকে আমরা মনোযোগ দিতে পারছি না। বাংলাদেশের 50% মানুষ কোনো না কোনোভাবে দারিদ্র্যের কাছাকাছি বা দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে। এই যে একটা বিশাল জনগোষ্ঠী দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, তারা প্রতিদিন তাদেরকে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার ফলে মানবিক গুণ এবং সহমর্মিতাগুলো তাদের মধ্যে থেকে কমে যাচ্ছে। কিন্তু শুধু এটাই কারণ না, আমরা মানুষকে অনেকটা পশু এবং মেশিনের স্তরে নিয়ে আসছি। মেশিন মানে হচ্ছে আপনি সকাল 8টার সময় উঠবেন, কাজে যাবেন, সন্ধ্যার সময় ব্যাক করবেন, দিনের পর দিন এটা চলছে। তার ফলে কি আপনি আর মানুষ থাকছেন না, আপনি একটা মেশিনে পরিণত হচ্ছেন। আবার পশুর সাথে মিল কোথায়? আমরা বলছি যে কি অ্যানিম্যাল ক্যাপিটাল, পশু সম্পদ, আবার বলছি মানব সম্পদ, মানে মানুষকেও এক ধরনের সম্পদ হিসাবে ট্রিট করা হচ্ছে। মানুষের মূল্য কতটুকু এটা আমরা নির্ধারণ করে দিচ্ছি এই মানুষটার কয়টা ডিগ্রি আছে, অথবা এই মানুষটার কতটুকু স্কিল আছে, এই মানুষটা কত টাকা উপার্জন করতে পারে, এটা দিয়ে। আপনি যখন মানুষকে এভাবে বিচার করতে শুরু করবেন, তখন যেটা হবে যে আপনি মানবিক গুণগুলোর কোনো বিচার করছেন না, মানুষের শুধুমাত্র অর্থনৈতিক গুণের বিচার করছেন। তখন সমাজ হচ্ছে ওই দিকে চলে যাবে, এবং তার ফলেই হচ্ছে আমাদের এই যে সমাজে সহমর্মিতা কমে যাচ্ছে, নিষ্ঠুরতা দিন দিন বাড়ছে। এই ট্রেন্ড ডক্টর রিদওয়ানা বলেছেন শুধু যে বাংলাদেশে সেটা না, এই ট্রেন্ড তো আসলে ওয়েস্টার্ন ভ্যালু তো এখন গোটা বিশ্বেই গ্লোবালাইজেশনের কারণে ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু সব জায়গাতেই কম বেশি দেখা যাচ্ছে, এবং তার ফলে আমরা কি দেখছি যে মানুষ যখন আহত হচ্ছে আমরা তাকে সাহায্য করা বাদ দিয়ে ভিডিও করছি, কোথাও আগুন লেগে যাচ্ছে আমরা নেভানো বাদ দিয়ে আমরা হাততালি দিচ্ছি, কিংবা ভিকটিম ব্লেম করছি। যে অপরাধের শিকার হচ্ছে তার প্রতি সহানুভূতি না জানিয়ে তাকেই আমরা ব্লেম করছি যে তার কারণেই এই ঘটনাটা ঘটেছে। অনলাইনে আমরা কন্টিনিউয়াসলি ট্রোল করি, রোস্টিংকে আমরা একদম পাবলিকলি যে এটা খুব একটা বড় ধরনের অনুষ্ঠান, হ্যাঁ, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে সমাজ থেকে কি করে সহানুভূতি চলে যাচ্ছে, আমরা কি করে মেশিনে পরিণত হচ্ছি, পশুর মতো আচরণ করছি, এই আর কি। রিদওয়ানা, ডক্টর আহসান যেটা বললেন যে এই যে আমাদের সমাজে আমরা কেন একটা সার্ভাইভাল মোডে গেলাম, হ্যাঁ, আমাদের নিজের ব্যক্তিগত চাহিদা পূরণে আমরা আসলে একটা, এবং নিজের বেসিক নিডসগুলো পূরণে, কিন্তু
কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া তো আমাদেরকে আরও কানেক্টেড করার কথা, সামাজিকতা বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা উল্টোটা দেখতে পাচ্ছি যে যদিও আমরা বলছি সোশ্যাল মিডিয়া, কিন্তু হয়তো বাস্তবে সেটা এক ধরনের অ্যাসোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে। আমরা আরও সমাজ থেকে আমরা কি বলে আমরা বিযুক্ত হয়ে যাচ্ছি। তো সেখানে সেই ব্যাপারটা বলবেন কিনা যে আমরা এই যে অনেকগুলো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, আমরা ট্রোল করছি, আমরা রোস্টিং করছি, সেটাকে সামগ্রিকভাবে করছি, সামষ্টিকভাবে করছি, আমরা অ্যাক্সিডেন্টের ভিডিও করছি, সেভ করছি না, ভিকটিম ব্লেমিং করছি। আপনি এগুলোকে কিভাবে দেখেন? আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। আমি কিছুক্ষণ আগে একটা বিষয় শেয়ার করলাম যে মানুষ যখন সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, আপনার পরিচিতের প্ল্যাটফর্ম, আপনি সেখানে নিজেকে শো করতে পারেন, আপনার একটা পেজ, আপনার একটা আইডেন্টিটি, তখন মানুষ আসলে একজন ব্যক্তি হিসেবে পরিচিত হওয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া একটা মানুষকে একটা প্রোফাইল হিসেবে বেশি পরিচিত করে দেয়। তো যখন একটা প্রোফাইল, তো প্রোফাইলের ভ্যালু তো হচ্ছে কন্টেন্টে। তো কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, যত কন্টেন্ট, এখন একটা মানুষের লাইফে কত কন্টেন্ট থাকতে পারে, মানুষের জীবনে তো রেস্টেরও দরকার আছে, বিশ্রামের দরকার আছে। আমরা এমন অনেক কন্টেন্ট দেখি, বেডরুমের ভিডিও, হ্যাঁ বেডরুমে সকালে উঠে কি করছে, বিকালে কি করছে, এই ধরনের প্রাইভেসি বলে আর কিছু থাকছে না, কিচ্ছু থাকছে না, ব্যক্তি জীবন আর সামাজিক জীবনের মধ্যে যে ভেদ রেখা সেটা আর থাকছে না, কিচ্ছু থাকছে না। তো এই যে যেই মানুষগুলো এটা করছেন এবং তাদেরকে দেখে যারা শিখছেন এবং এটা দেখে যারা আনন্দ পাচ্ছেন, তো এরা সবাই কিন্তু এমন একটা সোসাইটিতে ঢুকে গেলেন যে তারা সবাই একসাথে থেকেও আপনি ওর বেডরুমের খবর জানেন, কিন্তু আপনি ওকেই চেনেন না। তো আপনি যুক্ত থেকেও আপনি বিচ্ছিন্ন। তো এই যে একটা প্যারাডক্স, যে আমি কানেক্টেড থেকেও আসলে ডিসকানেক্টেড, সোশ্যাল ডিসকানেকশন। তো এটাই আসলে আমাদের মূল কারণ, যেটা আমাদের মধ্যে মানবিক গুণাবলীকে নষ্ট করে দিচ্ছে। সব কিছুই ক্লিকেবল, সব কিছুই কন্টেন্ট, কোনো কিছুকে ঘটনা হিসেবে দেখা হয় না, সব কিছুকে কন্টেন্ট হিসেবে দেখা হয়। আমি সেদিন দেখলাম ট্রেনে কিছু মহিলা, তারা উঠতে পারছে না, তারা জানালা বেয়ে, এবং তাদের মধ্যে অনেকেই বোরকা পরা, তারা জানালা বেয়ে হচ্ছে ছাদে উঠছেন বা ঢোকার চেষ্টা করছেন। এই জিনিসগুলো মানুষ ভিডিও করছে, এগুলো রিল হচ্ছে এবং প্রত্যেকটার মনিটাইজেশনও হচ্ছে। মনিটাইজেশন হচ্ছে। তাহলে ওই যে তার সার্ভাইভালের জন্য সেটাকে মনিটাইজ করছে। এইখানে আমি যাকে ভিডিও করলাম, যাকে আমি ক্লিক করলাম, আমি আপলোড করলাম, তার পারমিশনের কিন্তু কোনো বালাই নাই। তো এই যে একজন মানুষের সাথে কিছু করতে গেলে কিছু অনুমতি নেওয়া, এটাও তো একটা গুণ, এটাও তো একটা সামাজিকতার একটা অংশ। তো এই বিষয়গুলো তো হারিয়ে যাচ্ছে, কারণ সবাই জানছে যে মানুষ মাত্রই, মানে একটা পথে যা হচ্ছে, আপনি যা দেখছেন, যা করছেন, সব কিছুই আপনার কন্টেন্ট। সেখানে অনুমতি সেটা তো অনেক দূরের ব্যাপার। আপনি পথে ঘাটে চলতে গেলে দেখবেন, এখন আগে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম ছিল, অ্যাক্সিডেন্ট তুলনামূলক কম হতো। এখন প্রচুর গাড়ি ঘোড়া, একজন আরেকজনের সাথে লাগাচ্ছে, গালিগালাজ করছে। আমি কোনোদিন কাউকে বলতে শুনিনি যে সরি, কখনোই না। ভুল তো কোনো একটা পক্ষের তো ছিল। তো এই যে সরি বলতে না পারা, সবসময় আমি রাইট, এবং এটাও কিন্তু সার্ভাইভাল মোডের একটা অংশ, যে আমাকে সার্ভাইভ করতে হলে আমাকে ওভার পাওয়ার করতে হবে, আমাকে বড় গলায় বলতে হবে, আমাকে আমারটাই রাইট, আমি হচ্ছে সুপিরিয়র। আরেকটা বিষয় একটু ছোট্ট করে শেয়ার করতে চাই, যে আপনারা এটা খুব শুনে থাকবেন যে, বা দেখেন, আপনারা এক্সপিরিয়েন্স করেন পেপারে, পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে, যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের সাথে থাকা মূল্যবান জিনিসগুলো কিন্তু হারিয়ে যায়। তো আপনি দেখেন একজন চোর বা ডাকাত থাকছে যারা রেস্কিউ করার বদলে এরকম লুটিং এর সাথে জড়িত। তো আমাদের সাথে তো সবসময় চোর ডাকাত ছিনতাইকারী থাকে না, কিন্তু ওই সিচুয়েশনে তারা চোর ডাকাত ছিনতাইকারী হয়ে যায়, অর্থাৎ সুযোগ। তাহলে সুযোগ যখন পাচ্ছেন, তখন আপনার যে প্রিমিটিভ ব্রেইন, আপনার যে আদিম সত্তা, আপনার ভেতরের যে নর্ভস, সেটা তখন জেগে যায়। তখন আপনি আপনার স্বার্থটা দেখেন, অন্যের স্বার্থ বাদ দিয়ে, সহানুভূতি বাদ দিয়ে। তার নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকে, যে ব্যক্তিটা সে চুরিটা করে, তার হয়তো মনে হয় অন্য কেউ তো নিয়েই নেবে, আমিই নিয়ে নেই, হ্যাঁ, এটার তো আর কোনো হদিস থাকবে না। কিন্তু এই যে এইটা যে একটা ভ্যালু, এটা যে একটা মানবিক গুণ, যে একটা মানুষের প্রতি সম্মান, মৃত মানুষের প্রতি, আহত মানুষের প্রতি সম্মান, আমি তাকে সাহায্য করতে না পারি, আমি তার ক্ষতি করব না, হ্যাঁ, এই বোধটা আমাদের মধ্যে আসলে হারিয়ে যাচ্ছে, চর্চার অভাব। থ্যাংক ইউ ডক্টর রিদওয়ানা। ডক্টর আহসান, আমি আপনার কাছে আসছি। এই যে আমরা অনেক কিছুই আলোচনা করলাম, তো এটার এন্ড রেজাল্টটা কি হচ্ছে? অ্যাটলিস্ট আমাদের সাইকিয়াট্রিস্টদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই যে
মানসিক স্বাস্থ্যের কথাও আমরা বললাম, তাহলে মানসিক রোগগুলো যে এখন হচ্ছে বা আমরা অনেক প্রকাশ দেখতে পাচ্ছি, সেইগুলোতে তাহলে এই এমপ্যাথি কমে যাওয়ার ভূমিকাটা কি? আমরা কতগুলো রোগের সাথে কিন্তু খুব পরিষ্কার যোগাযোগ খুঁজে পাচ্ছি। যেমন আমরা নার্সিসিজমের কথা বলি, আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া, স্বার্থপর হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে এত বেশি দেখতাম না। ডক্টর আহসান, আমি এই ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো আপনার কাছে। আমাদের একটা বিরতির সময় এসেছি, তারপরে সরাসরি আপনার কাছে ফিরবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর আহসান, আপনি বিরতির আগে বলছিলেন যে এই যে নার্সিসিজমের আমরা একটা উত্থান দেখতে পাচ্ছি, বা অ্যাটলিস্ট এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এখন অনেক এই ধরনের নার্সিস্টিক ট্রেট আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এই এমপ্যাথি কমে যাওয়ার সমাজ, এই সহমর্মিতাহীন সমাজের ভূমিকাটা সম্পর্কে আপনি বলছিলেন। নার্সিসিজম যে শুধু বাড়ছে সেটা না, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যেটা আমরা বলি, তাদের সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং এটা যে এক্সট্রিম ফর্ম সাইকোপ্যাথ, শুধু যে সংখ্যা বাড়ছে সেটা না, তাদেরকে রীতিমতো পূজা করা হচ্ছে। এমপ্যাথি না থাকার মানে কি? এমপ্যাথি মানে হচ্ছে আমি অন্য মানুষের সাথে যুক্ত হতে পারছি না, তার মানে আমি একাকী হয়ে যাচ্ছি। আপনি যখন একাকী হবেন তখন আপনি খুব সহজেই বিষণ্ণ হয়ে যাবেন, আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন, কারণ আপনাকে সাহায্য করার কেউ নাই। সাহায্য করার কেউ যখন থাকবে না, তখন আপনি কি বলবেন? রাষ্ট্রকে সবকিছু দায়িত্ব, আপনি নিজে সাহায্য চাইবেনও না, সাহায্য চাইবো না। আমরা এখন কারোর কাছে সাহায্য চাই না, আমরা সবার কাছে সার্ভিস চাই। আমি টাকা দিব, সার্ভিস নিব। এভাবে কিন্তু আমাদের মানসিক যে বৈশিষ্ট্যগুলো, এমপ্যাথি কমে যাওয়া, সেগুলোকে প্রভাবিত করছে। থ্যাংক ইউ ডক্টর হাসান। রিদওয়ানা, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে ডক্টর হাসান বলেন যে আমরা সার্ভিস চাচ্ছি, হেল্প সিক করছি না। আগে হয়তো আমি আমার বন্ধুর কাঁধে একটু মাথা রেখে একটু কান্না করতে পারতাম, বন্ধু কোনো প্রশ্ন করতো না, স্যার কাঁধটা পেতে দিত। কিন্তু আমরা তেমন কোনো মানুষ এখন পাচ্ছি না। হয়তো এর বদলে আমি টাকা দিয়ে কোনো একটা কাউন্সিলিং সার্ভিস আমি সিক করছি। হ্যাঁ, এখন সমাজে আমার অজানা অনেক বন্ধু তৈরি হয়েছে, হাজার হাজার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনে আমি অত্যন্ত একা, এবং আমার মানবিক যখন সংকট হচ্ছে আমি কাউকেই পাচ্ছি না। তো এইসব ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলছিলেন, আর একটু বলবেন কিনা যে আপনি এই ব্যাপারগুলোকে আরও কিভাবে আমরা দেখতে পারি? সোশ্যাল মিডিয়ার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আসলে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনি যেটা বললেন ওটা তো মানুষকে আলাদা করে ফেলে। অনেক বন্ধু থেকেও আসলে তারা বাস্তব জীবনে তারা কাজে আসে না খুব একটা বেশি। তো এটা সোশ্যাল মিডিয়ার একটা বড় ফ্ল। এর পাশাপাশি যেটা হয়, সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে একটা কম্প্যাশন ফ্যাটিক তৈরি করে। এই জিনিসটা হচ্ছে যে আপনি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন আপনি নিউজে এক্সপোজড, বিভিন্ন রকম নিউজ। এবং দেখা যায় যে ধরনের নেগেটিভ নিউজের কিন্তু ভিউ বেশি। যত বেশি নেগেটিভ টাইটেল তত সেটা অ্যাট্রাকটিভ, ক্যাচি। আপনার লিঙ্কে মানুষ ঢুকবে, ভিউ বাড়বে, ভিউ বাড়লে মনিটাইজেশন বাড়বে। তো এই কনসিকুয়েন্সের কারণে এই নিউজগুলো এত বেশি আসে। আপনি যদি আজকে থেকে 30 বছর আগের কথা চিন্তা করেন বা 20 বছর আগের কথা চিন্তা করেন, তখন কোনো একটা বড় ঘটনা ঘটলে, বড় সমাজে বড় একটা ক্রাইম হলে, সেটা আপনি কখন জানতেন? আজ সকালে ঘটলো, আপনি রাত্রেবেলা নিউজে দেখলেন, 8টার খবর, বিটিভির বাংলা সংবাদ, অথবা পরদিন সকাল নিউজ পেপারে দেখলেন। এখন কিন্তু আপনাকে ওয়েট করতে হচ্ছে না, আপনি কন্টিনিউয়াস এক্সপোজ টু দ্য নিউজ, এবং এই নিউজে যে আপনি এক্সপোজড, আপনি আপডেট জানতে পারছেন অ্যাজ ইফ আপনি একজন ইনভেস্টিগেটর। আপনি সব দেখতে পাচ্ছেন, সব জানতে পাচ্ছেন, এবং যেহেতু আপনি সব কিছু জানতে পারছেন, আপনার মধ্যে একটা জাজমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো, এটা খারাপ, এটা এভাবে কেন করলো, ওভাবে করা ঠিক ছিল। সো আপনি নিজের ঘরের ড্রয়িং রুমে, নিজের বেডরুমে বসে আপনার এসি অন করে মোবাইল হাতে নিয়ে বসে কিন্তু আপনি বিশ্বকে জাজ করে ফেলছেন। তো এই যে কম্প্যাশন ফ্যাটিক, বারবার খবরে এক্সপোজ হওয়া, এটা আমাদের মধ্যে একটা ডিসেন্সিটাইজেশন তৈরি করে। ডিসেন্সিটাইজেশন বিষয়টা কি? এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু আমাদের এক ধরনের কোপিং মেকানিজম। আমরা মানসিকভাবে যখন কোনো কিছুতে বারবার এক্সপোজ হই, তো আমি যদি বারবার আমার ইমোশনকে সেখানে খরচ করি, তাহলে কিন্তু আমার ইমোশনের একটা এক্সস্টন আসে, আমি ভোতা হয়ে যাওয়া। জি, ভোতা হয়ে যায়, টায়ার্ড হয়ে যায় আমি। তখন আমার ব্রেন খুব সিলেক্টিভ হয়ে যায়, এবং সে এত সব কিছুকে সে আসলে রিসিভ করতে পারে না। ক্রমাগত নেগেটিভ নিউজ, খারাপ খবর দেখতে 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 তার একটা ক্লান্তি চলে আসে, সেটাতে সময় দেয় না। তো আপনি গ্রিফ করার সময় পান না, আপনি একটা
খারাপ খবর দেখলেন, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার মতো সময় নাই, আপনি আরআইপি অথবা এটাকে আমি সেভ করে রেখে দিয়েছি। ইয়েস, হ্যাঁ, সুতরাং ওইটা আমি জাস্ট শুধু আমি প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিচ্ছি, আমার আরআইপি সেভ করা আছে, আমি ক্লিক করলাম, এটা হয়ে গেল, আমি স্ক্রল করে নিচের কন্টেন্টে গেলাম, হাস্যকর কিছু দেখলাম, আমি হেসে উঠলাম। তাহলে গ্রিফ করার যদি আপনার মানুষকে সময় না দেন, আপনার ব্রেন যদি ক্রমাগত এরকম সুইচিং মোডে থাকে, আপনার এমপ্যাথি তো ডেভেলপ করবে না, আরেকজনের প্রতি অনুভূতি, ভালোবাসা, সহানুভূতি আসবে না। আরেকটা জায়গা যেটা আসলে বলতে চাই, যেটা সোশ্যাল মিডিয়ার আরেকটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এটা তো অ্যালগোরিদম বেস, এটা আমরা সবাই জানি। আমি যা দেখব আমার মিডিয়া সেভাবেই সাজানো থাকবে। আপনার নিউজ ফিডের সাথে কিন্তু আমার নিউজ ফিড আলাদা, আমার সাথে আমার সন্তানেরটা আলাদা, বয়স অনুযায়ী, জেন্ডার অনুযায়ী, প্রফেশন অনুযায়ী নিউজ ফিডগুলো আলাদা। তো আমরা যেরকম নিউজ ফিড দেখি, আমরা ভাবি যে দুনিয়াটা বোধহয় সেরকমই, আমরা সেই দুনিয়াটাতে আটকা পড়ে থাকি। অর্থাৎ আমি আমার চশমা দিয়েই দুনিয়াটা দেখছি, আমার চশমা দিয়ে। অন্যের চশমা আর দেখার সুযোগ হচ্ছে না। আর যদি অন্যের চশমাটা আমি পড়িও, সেই চশমাকে কিন্তু আমি ক্রিটিসাইজ করি। রাইট। হ্যাঁ, আমি অন্যেরটা মানবো না, কারণ আমি দেখছি আমার মতবাদের, আমি একটা জায়গায় কমেন্ট করতে গেলাম, দেখলাম যে আমার মতো সবাই তো এখানে ভালো বলছে, সেখানে কেউ যদি খারাপ বলে তাকে আমি সাথে সাথে ডিসকার্ড করে দিব, কারণ সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ চেনে না। হ্যাঁ, আমি তো ওখানে অ্যানোনিমাসলিও পোস্ট করতে পারি। তো যার কারণে টেক্সটিং হয়, লেখা হয়, মনের কথা প্রকাশ হয়, ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখা হয় না, পরিচয় প্রকাশ হয় না। সুতরাং এখানে তো আপনি অনেকখানি স্বাধীন, যা ইচ্ছা তাই আমরা করে ফেলতে পারি। তাহলে কি এই যে আমাদের এমপ্যাথি কমে যাচ্ছে, আমরা কিছু মানসিক সমস্যা তো তৈরি করছে। এছাড়াও এক্সিস্টিং যে সমস্ত মানসিক রোগগুলো আছে তাদের তো আমরা ওষুধ দিচ্ছি, কাউন্সিলিং করছি, কিন্তু এটাই তো আসলে শেষ চিকিৎসা না। তাকে আলটিমেটলি সমাজে পুনর্বাসন করতে হবে, তাকে আবার সোসাইটিতে তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো এখন আমরা প্রচুর ওষুধ দিচ্ছি, কর্পোরেট সার্ভিস দিচ্ছি, কিন্তু আমরা যদি এই এমপ্যাথিহীন সমাজে যদি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাই, তারা কি আগের জায়গায় ফিরতে পারবে? আসলে সমাজ কি তাদেরকে গ্রহণ করবে? আমরা যখন এমপ্যাথিহীন মানুষদেরকে পুনর্বাসনের কথা চিন্তা করি, এই প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এই মানুষগুলা কি করে সহানুভূতি শূন্য হয়ে গেল এটা। তাহলে এটার পিছিয়ে সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে আমাদের সমাজের আইডিওলজির, যে আমরা কোন আইডিওলজি নিয়ে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলছি। আমাদের শিক্ষা ব্যবস্থা কি করতে চাচ্ছে? এটা কি ডিগ্রি প্রধান একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে, নাকি মানবিক গুণসম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে? আমাদের পারিবারিক জীবন, এটাকে একজন মানুষকে শুধুমাত্র সফল সন্তান হিসাবে দেখতে চায়, নাকি এটা একটা মানবিক সন্তান হিসাবে দেখতে চায়? তো এগুলা যদি আমরা পরিবর্তন না করি, তার আগ পর্যন্ত কিন্তু আসলে সহানুভূতিপূর্ণ মানুষ তৈরি করা সম্ভব না। তাহলে আমাদের যেটা করা প্রয়োজন, একটা বাচ্চা যখন বড় হচ্ছে তাকে একটা সহানুভূতিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে বড় করে তোলা, তাকে অন্য সকল মানুষের সাথে মিশতে দেয়া। আমরা অনেক সময় বলে দিই যে এই মানুষটার সাথে মেশা যাবে না, এর সাথে মেশা যাবে। এর ফলে যেটা হচ্ছে, আমরা অন্য মানুষের কিভাবে চিন্তা করে, তার জগৎটা কীরকম, আমরা যখন সিলেক্টিভলি মিশার চেষ্টা করছি এটা ভুলে যাচ্ছি। আবার একটা বাচ্চাকে সরি বলতে শেখানো, একটা বাচ্চাকে শেয়ার করতে শেখানো, একটা বাচ্চাকে সব কিছুতে ভয় না দেখানো, এই জিনিসগুলো তার মধ্যে মানবিক গুণ গড়ে তুলতে সাহায্য করে। এভাবে আমরা ধীরে ধীরে কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ বিরতির একটা সময় এসেছে, আমরা সর্বশেষ বিরতির পরে আবার ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। আফসুন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রিদওয়ানা, ডক্টর আহসান যেগুলো বলছিলেন, আপনি এর সঙ্গে কিছু যোগ করতে চান কিনা? আমরা সহমর্মিতার কথা বলছিলাম, যে বিশেষ করে মানসিক রোগের ক্ষেত্রে সহানুভূতি, সহমর্মিতা, সমানুভূতি কতটুকু প্রয়োজন। এক্ষেত্রে যদি আমি পরিবারের জায়গাটা থেকে শুরু করি, একজন মানসিক রোগীর প্রতি যদি পরিবারের সদস্যদের সমানুভূতি থাকে, তারা এমপ্যাথেটিক হন, তাহলে সেই রোগীর আউটকাম কিন্তু ভালো হয়। এবং সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে এখানে একটি গবেষণা আছে, যে গবেষণায় দেখা গেছে যে যেই রোগীদের পরিবারের কাছ থেকে তারা সমানুভূতিপূর্ণ আচরণ পান, তাদের ক্ষেত্রে ওষুধ এবং পরিবারের ভালো আচরণের যে আউটকামটা আসে, সেই তুলনায় যারা শুধু ওষুধ পান তাদের আউটকামটা কিন্তু অনেকখানি কম, তাদের রোগটা ভালো হতে সময় লাগে। পরিবারের সমানুভূতি ওষুধের সাথে যখন একসাথে কাজ করে, তারা দ্রুত ভালোর দিকে যায়, তাদের কাছ থেকে ভালো আউটকাম পাওয়া যায়। এবং এটি অন্যান্য সকল রোগের ক্ষেত্রেই সত্যি, যে আপনি সমানুভূতিপূর্ণ হলে রোগী আপনার সাথে যে কমফোর্ট ফিল করবে, সে তার কষ্টের কথাগুলো বলতে পারবে, সে ডাক্তারের কাছে নিয়মিত যাবে, সে ঔষধ খাবে,
এবং তাকে দ্রুত সমাজে রিহ্যাবিলিটেট করা যাবে। এখন সমাজের ভূমিকা কি? সমাজে বর্তমানে এখনো অনেক স্টিগমা আছে মানসিক স্বাস্থ্য নিয়ে। তো একজন মানসিক রোগীকে এখনো কিন্তু ছোট করা হয়, তুমি মানসিক রোগী, তুমি সাইকো, তোমার এই অসুবিধা, তো তাকে ছোট করার কারণে তার মধ্যে কিন্তু সমাজে একটা তার মধ্যে ভীতি কাজ করে, সংকোচ কাজ করে। এই কথাটা তাকে অনেকখানি তার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। তো যেটা দেখা যায় যে সমাজে যখন আমরা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে পারবো যে একজন মানসিক রোগী আমাদের 10 জনের মতো সাধারণ মানুষ, সে আমাদের মতোই কোনো না কোনো কষ্টে সাফার করছে, হয়তো তার কষ্টের মাত্রাটা বেশি, হয়তো তার কষ্টটা তার যে কোপিং এবিলিটি সেটাকে ছাড়িয়ে গেছে, যার কারণে সে সাফার করছে। তো আমরা তাকে আসলে সমাজে অবশ্যই ফিরিয়ে নিব। তবে এখানে একটা কথা না বললেই না, যে ডক্টর আহসান সাইকোপ্যাথদের কথা বলছিলেন, যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, অর্থাৎ সেই ব্যক্তিরা যারা সমাজের নর্মসের প্রতি সম্মান প্রদর্শন করে না, যারা কোনো রুল মানে না, যারা অপরাধ প্রবণ, যারা মানুষ বা পশু পাখির জন্য পশু পাখি কষ্ট দেয়, অন্যের সম্পদ নষ্ট করে। তো এই ধরনের সাইকোপ্যাথি যাদের তীব্র মাত্রায় থাকে, তাদেরকে তো অবশ্যই আমরা ট্রিটমেন্টের আওতায় আনবো, কিন্তু ট্রিটমেন্টের সাথে সাথে তারা যদি অপরাধ করে ফেলে, অপরাধ সংঘটিত হয়ে যায়, সেটা তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের বিচারের পাশাপাশি তাদের ট্রিটমেন্ট চলবে। আর যাদের মধ্যে এই ধরনের ট্রেট আছে, মানে যাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে যদি সাইকোপ্যাথির কোনো লক্ষণ দেখা যায়, বাচ্চার মধ্যে নিষ্ঠুরতা, নির্মমতা, পশু পাখি বা মানুষের প্রতি নির্দয় আচরণ, এগুলো যদি দেখা যায়, তাহলে অবশ্যই তাকে দ্রুত মানসিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে হবে, যাতে বড় হয়ে বাচ্চাটা সাইকোপ্যাথ হিসেবে গড়ে না ওঠে। ওকে, তাহলে কিভাবে আমরা সমাজটাকে আরো মানবিক, সহানুভূতিপূর্ণ, সমানুভূতিপূর্ণ করতে পারি? সহানুভূতিপূর্ণ আচরণ, বাবা মা পরস্পরকে সম্মান করবেন, বাচ্চাদেরকে সম্মান করবেন, তাদের প্রত্যেকটা কনসার্ন বাবা মা অ্যাড্রেস করবেন, বাচ্চার কষ্টের কথাগুলো শুনবেন, এবং সেখানে বাবা মা জাজমেন্টাল না হয়ে বাচ্চাকে কমফোর্ট করবেন, বাচ্চাকে তার আবেগটাকে ভ্যালিডেট করবেন বাবা মা, এবং বাচ্চাটাকে অন্যের কষ্টের সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া শেখাতে হবে। এবং সে যখন বড় হবে, তাহলে যখন সে বড় পরিসরে যাবে, সে স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় সে সম্মানের চর্চা করবে। হ্যাঁ, অন্যের কষ্ট দেখে তার সাথে কষ্ট পাবে, অন্যের আনন্দে সে আনন্দটা ভাগাভাগি করবে। এই চর্চাটা যদি ছোটবেলা থেকে শুরু করা যায়, এবং প্রতিবেশীর সাথে থেকেই শুরু হতে পারে, বাসার গার্ড, বাসার হেল্পিং হ্যান্ড, এই মানুষগুলো থেকেই শুরু হবে। এইভাবে আপনি যদি ছোট জায়গা থেকে ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করেন, তাহলে এই বাচ্চাটাই যখন সমাজে ঢুকবে, তখন কিন্তু তার মধ্যে আমরা মানবিক আচরণ দেখতে পাবো, এবং এই একটা একটা করে বাচ্চাগুলো মিলেই কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তৈরি হবে। থ্যাংক ইউ ডক্টর রিদওয়ানা। ডক্টর আহসান, আপনার কাছে আসছি, আমাদের সময় খুবই অল্প, আপনি যদি এই বিষয়ে আর কিছু যোগ করতে চান। আমরা যখন মানুষের মধ্যে অমিল খুঁজি বা অমিল খুঁজে পাই, তখন তাকে অপছন্দ করি, আর যখন নিজের সাথে মিল খুঁজে পাই, তখন তাকে পছন্দ করতে শুরু করি, তার প্রতি দয়া দেখাই, সহানুভূতি দেখাই। অন্য মানুষের সাথে আমরা যত বেশি মিল খুঁজে বের করার চেষ্টা করব, আমরা তত বেশি সহানুভূতির ক্ষেত্র খুঁজে পাব। আমরা যখন অন্য মানুষের কথা শোনার এবং বোঝার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে সহানুভূতি তৈরি হবে। তাহলে অন্য মানুষের সাথে মিল খুঁজে বের করার পাশাপাশি তার কথা শোনার, সেটা বোঝার চেষ্টা করতে হবে, এবং সব শেষে যেটা বলবো, অন্য মানুষের উপকার করার চেষ্টা করতে হবে কোনো কারণ ছাড়াই। যখন আমরা সম্পর্কগুলোকে দেনা পাওনা, লেনদেন কিংবা গিভ অ্যান্ড টেক, এটার বাইরে চিন্তা করে উপকার করতে পারবো, তখন দেখবেন আমাদের মধ্যে সহানুভূতি গড়ে উঠছে এবং আমাদের সমাজ আস্তে আস্তে সহমর্মী একটা সমাজ হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান, ডক্টর রিদওয়ানা, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য। আমরা আশা করব ক্রমেই এই আলোচনাগুলো আপনাদের মাঝেও আলোচনা সঞ্চার করবে। আমরা সবাই আবার একটু লুক ব্যাক করব, আমরা চিন্তা করে দেখব যে কেন এমন হচ্ছে। আমরা আবার নিজেদেরকে সংশোধন করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সংশোধন করব, যাতে ক্রমান্বয়ে আমাদের সমাজটা আরও সহমর্মী হয়ে ওঠে, সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে, একটা মানবিক সমাজ আমরা পেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।